হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত অনুশীলনী 23 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 23-এর আমরা 7-এর দাগ পর্যন্ত অঙ্কগুলোকে আগের ক্লাসে সলভ করেছিলাম। তো যারা এখনও আগের ক্লাসটি দেখোনি, ডেসক্রিপশান বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তো আজকে আমরা স্টার্ট করব 8-এর দাগ থেকে অঙ্কগুলোকে। তো 8-এর দাগের অঙ্কটি কী বলছে দেখো। বলছে এক ব্যক্তি প্রতি 5 দিনে 3টে সিনেমা দেখেন। ভালো করে বুঝবে। বলছে এক ব্যক্তি প্রতি 5 দিনে 3টে সিনেমা দেখেন, তিনি বছরে কটি সিনেমা দেখেন? এক বছরে মানে এক বছরে তিনি কতগুলো তাহলে সিনেমা দেখবেন? এক বছর মানে কত দিন আমরা জানি? 365 দিন। তো 365 দিনে তিনি কতগুলো সিনেমা দেখেন সেটা আমাদেরকে হিসাব করতে হবে। চলো প্রথমে হচ্ছে আমরা কি করব, ছক তৈরি করব। ঠিক আছে, ছক তৈরি করে করলে আমাদের অঙ্কটা অনেক সোজা হবে। আর যাদের মনে হয় যে না, ছক না তৈরি করে পারবো, তারা সেইভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো প্রথমে আমরা একটা ছক বানিয়ে নেব। দেখো কি বলছে আমাদেরকে, কি বার করতে, ছক বানানোর নিয়ম কি, যেটা বার করতে দেয় সেটাকে আমরা ডান দিকে রাখবো। আমাকে এখানে কী বার করতে দিয়েছে, যে কটি সিনেমা দেখেন, কটি সিনেমা মানে সিনেমার সংখ্যা জিজ্ঞাসা করেছে, তাই তো? তাহলে এটাকে আমরা ডান দিকে রাখবো, 8-এর দাগের অঙ্ক। হ্যাঁ, তাহলে সিনেমার সংখ্যাকে আমরা কোথায় রাখবো? ডান দিকে রাখবো, সিনেমার সংখ্যা। ঠিক আছে, হলো, সিনেমার সংখ্যাকে ডান দিকে রাখলাম। আচ্ছা, আর কি দিয়ে দিয়েছে? দিন সংখ্যা দেওয়া আছে, একটা দেওয়া আছে কি, দিন সংখ্যা। ঠিক আছে, দিন সংখ্যা দিলাম। আচ্ছা, কি বলেছে? 5 দিনে, প্রতি 5 দিনে তিনি কটা করে সিনেমা দেখেন? 3টে করে সিনেমা দেখেন। তাহলে 365 দিনে তিনি কতগুলো সিনেমা দেখবেন, এটা আমাকে হিসাব করে দেখাতে হবে। দেখো কীভাবে করি, খুব সোজা ব্যাপার, খুব সোজা ব্যাপার। তো প্রথমে কি করব, ছক দেখে দেখে আমরা প্রথম লাইনটাকে লিখব। প্রথম লাইনটা ছক দেখে দেখে আমরা লিখব যে কি, 5 দিনে সিনেমা দেখেন 3টি। কারণ নামটাও লেখা আছে কিছু, যে এক ব্যক্তি। আচ্ছা, ঠিক আছে, যে এক ব্যক্তি, লিখবে যে কি, এক ব্যক্তি 5 দিনে, প্রতি 5 দিনে সিনেমা দেখেন, প্রতি 5 দিনে সিনেমা দেখেন কটি? 3টি। ঠিক আছে, 3টি সিনেমা দেখেন। তাহলে ওই ব্যক্তি, যদি বলি আমি একদিনে কতগুলো সিনেমা দেখবেন, তাহলে তিনি 5 দিনে যদি তিনি 3টে সিনেমা দেখে থাকেন, তাহলে একদিনে তিনি কম সিনেমা দেখবেন। এটাই হিসাব দাঁড়াচ্ছে তো নাকি? 5 দিনে তিনি যা সিনেমা 3টে দেখেছেন, তাহলে একদিনে তিনি আরও কম দেখেছেন সিনেমা নিশ্চয়ই। তাহলে যখন ঐকিক নিয়মের ক্ষেত্রে কম হলে আমরা কি করি, ভাগ করে দিই। তাহলে কী লিখব, 3 ভাগ, যেটা চেঞ্জ হয়েছে 5টা, এই এতটি। ঠিক আছে, আচ্ছা এবার আমাকে কী বার করতে হবে, এক ব্যক্তি, তাহলে 365 দিনে বার করতে হবে। 365 দিনে মানে এক বছরে তিনি কতগুলো সিনেমা দেখছেন? তো এক বছরে নিশ্চয়ই বেশি সিনেমা দেখবেন, তাহলে গুণ হবে, এটা যা আছে এটাকে গুণ করতে হবে। 3/5 গুণ 365, এতটি সিনেমা দেখেন। তাহলে এটাকে একটু ক্যালকুলেশন করি, 3 গুণ 365, ঠিক আছে, আর 5টা ভাগ আছে মানে নিচে চলে গেল। এবার এটাকে কাটাকুটি করো, তাহলে আনসার চলে আসবে। এটা কিন্তু 3 হলো। তাহলে কাটাকুটি যদি আমি করি, কত দিয়ে কাটাকুটি হবে? 5 দিয়ে কাটছি, দেখো 5 7 35, 36 হচ্ছে, 5 3 15 হচ্ছে, 73 হলো। তাহলে 3 73 কত হচ্ছে? 3 3 9, 3 7 21, 219টি। কটা সিনেমা তিনি দেখেন বছরে? 219টি সিনেমা দেখেন। বেরোলো অঙ্ক, উত্তর। ঠিক আছে, তাহলে তিনি বছরে কতগুলো সিনেমা দেখছেন? বছরে তিনি 219টি সিনেমা কিন্তু দেখছেন। ঠিক আছে, এইভাবে করতে হবে তোমাদের। 8-এর দাগের যে অঙ্কটি আছে, দেখে নাও ভালো করে। 8-এর দাগের অঙ্কটি কিন্তু এইভাবেই করতে হবে। এরপরে আসবো আমরা 9-এর দাগের অঙ্কটি। বুঝলাম এটা। 9-এর দাগের অঙ্কটি কি বলছে দেখো। 9-এর দাগের অঙ্কটি বলছে যে এক ব্যক্তি 8 মাসে কত? 20,000 টাকা আয় করেন। 8 মাসে তার বার্ষিক আয় কত? বার্ষিক মানে এক বছরে সে কত টাকা আয় করে। এক বছর মানে সেম একই আগের অঙ্কটার মতন, 365
এখানে কিন্তু দিনে করলে হবে না, কারণ এখানে মাসে দেওয়া আছে। 8 মাসে আয়, তাহলে কত মাসে 1 বছর হয়? 12 মাসে 1 বছর হয়। তাহলে তিনি 12 মাসে কত আয় করেন এটা আমাকে বার করতে হবে হিসেব করে। তো কী বলেছে? তার আয়, বার্ষিক আয় বার করতে বলেছে, তাই তো? তাহলে যেটা বার করতে বলেছে সেটা ডান দিকে লিখবো। এটা হচ্ছে তোমার 9 অঙ্ক। কী বার করতে বলেছে? বার্ষিক আয় বার করতে বলেছে, আয়। ঠিক আছে, তার আয় বার্ষিক। আর একটা কী দিয়েছে? সময়, সময় দেওয়া আছে, এটা হচ্ছে মাসে দেওয়া আছে সময়টা। ঠিক আছে, তো কত সময় কত আয় করছেন? তিনি আয় করছেন যে 8 মাসে 20,000 টাকা আয় করেন। ঠিক আছে, 20,000 টাকা তিনি 8 মাসে আয় করে ফেলেন। বার্ষিক মানে হচ্ছে 12 মাসে তিনি কত আয় করবেন এটা আমাকে বার করতে হবে, তাই তো? খুব সোজা অঙ্ক। তাহলে কীভাবে করবো? যে লিখবো যে কি তিনি, বা ব্যক্তি যাই কিছু লেখো না কেন, 8 মাসে আয় করেন, আয়টা টাকাতে, এককটা লিখে দাও। ঠিক আছে, করেন কত? 20,000 টাকা। ঠিক আছে, 20,000 টাকা আয় করেন। তাহলে তিনি 1 মাসে নিশ্চয়ই কম আয় করবেন। তাহলে কম আয় করলে তিনি, মানে কম হচ্ছে মানে আমরা কী করবো? এখানে ভাগ হবে। তাহলে 20,000 যেটা আছে সেটাকে লিখতে হবে, যেটা চেঞ্জ করেছো কত? 8কে। তাহলে 8 ভাগ হয়ে যাচ্ছে এত টাকা। ঠিক আছে, আচ্ছা তিনি 12 মাসে তাহলে কত আয় করবেন? 12 মাসে নিশ্চয়ই বেশি আয় করবেন। 1 মাসে যা আয় করেন তার থেকে 12 মাসে বেশি আয় করবেন। তাহলে 12টা গুণ হয়ে যাবে। তাহলে 20,000 টাকা যেমন আছে ভাগ 8 যেমন আছে গুণ কত? 12। ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করতে হবে আমাকে। তাহলে উপরে 20,000 গুণ 12, তাই তো? যদি গুণ আছে, আর 8টা কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তো এটাকে কাটাকুটি করতে হবে আমাকে। কাটাকুটি করলে কিন্তু আনসারটা চলে আসবে। তো 2 দিয়ে কাটছি প্রথমে। 2 6 12, 2 4 8। ঠিক আছে, এবার 4 দিয়ে একবারে কেটে দিচ্ছি। দেখো 4 1 4, 4 5 20। ঠিক আছে, 3টে শূন্য বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আর নিচে কিছু রইলো না, 1 পড়ে রইলো, 1 দিয়ে ভাগ করবো, তাই হবে। তাহলে এটা করলে কত হচ্ছে? 5 6 30। 5 6 30, 8 কটা শূন্য হবে? 3টে শূন্য হবে। 1 2 3টে শূন্য, এত টাকা। মানে 30,000 টাকা তার বার্ষিক আয়। তাহলে ওই ব্যক্তির বার্ষিক আয় কত? 30,000 টাকা। বোঝা যাচ্ছে? 9 অঙ্কটা। 9 অঙ্কটা কিন্তু এইভাবে সলভ করতে হবে। তাহলে ওই ব্যক্তির বার্ষিক আয় কত? 30,000 টাকা তিনি বার্ষিক আয়, মানে বছরে ইনকাম করেন বা আয় করেন। ঠিক আছে, তো এর পরবর্তী আসবো 10-এর দাগের অঙ্কটা। এটা মুছলাম। আচ্ছা, 10-এর অঙ্কটা কি বলছে একটু পড়া যাক। 10-এর অঙ্কটা দেখো, বলছে 70টি ডিমের মূল্য 122.50 টাকা। তাহলে 87.50 টাকায় কটি ডিম পাওয়া যাবে হিসাব করতে বলেছে। সেম একই ছকটা বানাই আগে, তাহলে অঙ্কটা কিন্তু সোজা হয়ে যাবে। তো আমাকে কি বার করতে বলছে? যে কটি ডিম পাওয়া যাবে, মানে ডিমের সংখ্যা আমাকে বার করতে দিয়েছে। তাহলে প্রথমে হচ্ছে আমি কী লিখবো? এটা কত অঙ্ক? এটা হচ্ছে 10-এর দাগের অঙ্ক। ঠিক আছে, তাহলে ডান দিকে কী লিখবো? ডিমের সংখ্যা, ডিমের সংখ্যা। ঠিক আছে, ডিমের সংখ্যা। আর ডান দিকে লিখবো কি? টাকা, বা ডিমের মূল্য লিখবো, সব থেকে ভালো হবে। ডিমের মূল্য, ডিমের মূল্য কিসে দেওয়া আছে? এককটা টাকাতে দেওয়া আছে। ঠিক আছে, ডিমের সংখ্যা কিসে দেওয়া আছে? টি, টি লিখে দিচ্ছি আমি। আচ্ছা দেখো, 70টি ডিমের মূল্য কত? 122.50 টাকায়, 122.50 টাকায় কতটা ডিম পাওয়া যায়? 70টি ডিম পাওয়া যায়। তাহলে আমাকে জিজ্ঞেস করছে 87.50 টাকায়, 50 টাকায় কতগুলো ডিম পাওয়া যাবে। ঠিক আছে, ছক কমপ্লিট, মানে অঙ্ক কমপ্লিট হয়ে গেল। অর্ধেক অঙ্ক তোমার কমপ্লিট। তাহলে শুধু দেখে দেখে লেখো যে 122.50 টাকায় ডিম পাওয়া যায় সমান কত? 70টি। তাহলে 1 টাকায় নিশ্চয়ই কম ডিম পাওয়া যাবে। তাহলে কি করব? ভাগ করব। 70 ভাগ কত?
122.50 এতটি। আচ্ছা, এবার যদি বলি 87.50 টাকায় 1-এর থেকে 87.50 টাকা বেশি, তাহলে বেশি টাকায় বেশি ডিম পাওয়া যায়। তাহলে বেশি ডিম পাওয়া গেলে আমরা গুণ করে দেবো। 70/122.50 গুণ কত? 87.50 এটা। তাহলে এটাকে ক্যালকুলেশন করছি, 70 ইন্টু 87.50, নিচে হচ্ছে কি ভাগ হয়ে যাবে 122.50। ঠিক আছে, দেখো ক্যালকুলেশনটা বোঝা যাচ্ছে কি না? এবার এটাকে কাটাকুটি করছি। দেখো এটাও দুটোর পর দশমিক আছে, এটাতেও দুটোর পর দশমিক আছে, দুটো দশমিক তুলে দিলাম। ঠিক আছে, এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলাম। এবার দেখো এরও শেষে 5 আছে, এরও শেষে 5 আছে, তাহলে 5 দিয়ে কাটছি। 5 দিয়ে যদি কাটি এটা কত হচ্ছে দেখো, 5 2 10, 5 4 20, 5 5 25। ভালো করে বোঝো, 5 2 10 12 হলো, 5 4 20, 5 5 25। উপরটাকে যদি 5 দিয়ে কাটি, 5 1 5, 5 4 3 8, 37 হচ্ছে, 5 7 35, 36 37, 5 5 25। আবার 5 দিয়ে কাটছে দেখো, 5 5 25 হয়ে যাবে, তাহলে 5 4 20 করছি, 5 9 45। এটা যদি 5 দিয়ে কাটি তাহলে 5 3 15, 16 17, 5 5 25। আবার এবার 7 দিয়ে কাটছে দেখো, 7 7 49, 7 5 35। তাহলে 7 10 70, 5 10 50। তাহলে 50টি ডিম পাওয়া যাবে, এটা আনসার। ঠিক আছে, তাহলে এই টাকাটায় কটা ডিম পাওয়া যাবে? 50টি ডিম পাওয়া যাবে। বোঝা গেল কিনা দেখেন। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা যাচ্ছে? ঠিক আছে, চল এই গেল আমাদের কি 10-এর দাগের অঙ্ক। এর পরবর্তী অঙ্ক কত আছে? এর পরবর্তী অঙ্ক আসবো আমরা 11-এর দাগের অঙ্ক। চলো এটা মুছলাম। আচ্ছা, 11-এর দাগের অঙ্কটা প্রথমে পড়া যাক। দেখো বলছে একটি শিবিরে 4000 জন লোকের 190 দিনের খাদ্য মজুদ ছিল, কিন্তু 30 দিন পর কি দেখা গেল যে 800 জন লোক শিবির ছেড়ে চলে গেল। তো অবশিষ্ট খাদ্যে কতদিন চলবে? তো একটা শিবির চলছে ধরো, ঠিক আছে, সেই শিবিরের মধ্যে কি হচ্ছে যে 4000 জন লোকের জন্য 190 দিনের খাবার মজুদ করা ছিল, কিন্তু হঠাৎ কি হলো, 30 দিন পর কি হলো, 800 জন লোক সেই শিবির ছেড়ে চলে গেল। তাহলে বাকি যে খাদ্যটা আছে সেই বাকি খাদ্যে কতদিন চলবে? বাকি খাদ্যে মানে যতজন লোক আছে ততজন লোকের কতদিন চলবে সেটা আমাকে জানতে হবে। দেখো আমাকে কি ছকটা প্রথমে ভালো করে বুঝবে, ছকটা বুঝতে পারলে অঙ্কটা হয়ে যাবে। এটা কত অঙ্ক? এটা হবে 11-এর দাগের অঙ্কটা। তো আমাকে কি বার করতে দিয়েছে? কত দিন, মানে দিন সংখ্যাটা আমাকে বার করতে হবে। তাহলে দিন সংখ্যাকে আমি ডান দিকে রাখছি, দিন সংখ্যা। ঠিক আছে, আর একটা কী বার করতে দিয়েছে? লোক সংখ্যা। এদিকে লোক সংখ্যাটাকে লিখছি, লোক সংখ্যা। ভালো করে বুঝবে, এটা দেওয়া আছে জন এককে। ঠিক আছে, আচ্ছা দেখো কি বলেছে, দেখো 4000 জন লোকের ভালো করে বুঝবে, 4000 জন লোক ছিল, তাদের কত দিনের খাবার মজুদ ছিল? 190 দিনের। তাহলে এখানে লিখবো কি 190 দিনের খাদ্য মজুদ ছিল। এর পরের লাইনটা একটু ভালো করে পড়ো। এবার এই জায়গাটায় কি হলো, মানে 4000 জন লোক ছিল, তাদের 190 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু ঘটনাক্রমে কি হলো যে 30 দিন পর দেখা যাচ্ছে যে কি 800 জন ছেড়ে চলে যাচ্ছে, শিবির ছেড়ে 800 জন চলে যাচ্ছে 30 দিন পর। তাহলে এই 4000 জন লোক 30 দিন খাবার খেয়েছে, তারপর 800 জন লোক গেছে। তাহলে 30 দিন এখান থেকে মাইনাস করে দিতে হবে আমাকে, এখানে 30 দিন এখান থেকে মাইনাস করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে। তাহলে কত দিন হচ্ছে এটা? 160 হচ্ছে, 160। ঠিক আছে, তাহলে এইখানে 4000 জন ছিল, তার থেকে 8000 জন, এই 800 জন লোক পালিয়েছে। তাহলে এটা বাদ দিয়ে দিলে অবশিষ্ট লোক মানে কতজন লোক পড়ে থাকছে? তাহলে 3200 জন লোক পড়ে থাকছে। এই 3200 জন লোক মানে 30 দিন যে 4000 জন খাবার খেয়ে চলে যাওয়ার পর যে অবশিষ্ট খাবারটা পড়ে আছে, সেই খাবারটা এই 3200 জন লোকের কতদিন চলবে এটা আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, এই ছকটা একটু ভালো করে বুঝতে হবে। ছকটা একটু ভালো করে যদি তুমি বুঝে যাও তাহলে অঙ্কটা কিন্তু সোজা হয়ে গেল তোমার জন্য। তাহলে এবার কি করব আমরা, যে 4000 জন লোক
চলে 4000 জন লোকের চলে 160 দিন, তাহলে একজনের কত দিনে চলে, এতজনের কত দিনে চলবে। যে কিছু পরিমাণ খাদ্য লেখো, যে কিছু খাদ্যে কিছু পরিমাণ, জানি না তো আমি লিখে দিচ্ছি, কিছু পরিমাণ খাদ্য 4000 জন লোকের চলে কতদিন, 160 দিন। ঠিক আছে, আমি যদি বলি একজন লোকে ওই কিছু পরিমাণ খাদ্যই একজন লোককে যদি খেতে বলি, সে বেশি দিন ধরে খাবে না কম দিন ধরে খাবে, এই জায়গাটা বুঝবে ভালো। আমরা এতক্ষণ অবধি যা অঙ্ক করে আসতে দেখবে সবগুলো দিয়ে ভাগ হয়ে গেছিলো, ভাগ করে দিচ্ছি, একজনে নিশ্চয়ই কম হবে, একজনে কম মানে এটা কমছে মানে এদিকটা কমে যাবে। সব ক্ষেত্রে কিন্তু কমে না, কোনো কোনো ক্ষেত্রে বাড়ে, ব্যাপারটা বুঝে না ভালো করে। এখানে ধরো একটা কেক আছে আমার কাছে, ভালো করে বুঝবে কি আছে, একটা কেক আছে, এরকম একটা কেক আছে, ঠিক আছে। তো এই কেকটাকে আমি যদি 5 জন মিলে খেতে বলি, তাহলে এই কেকটাকে 5টা ভাগ করতে হবে, 1 2 3 4 5, 5টা ভাগ করতে, তাহলে প্রত্যেকজন যে পরিমাণে পাবে প্রত্যেক ভাগে এইটুকু একটু করে টুকরো পাবে, এক টুকরো করে মোট 5 টুকরো হবে, তার মধ্যে এক টুকরো করে সবাইকে দেওয়া হবে। আমি যদি 5 জনের বদলে একজনকে খেতে বলি তাহলে সে বেশি পরিমাণে পাবে। তাহলে দেখো 5 জনকে যখন খেতে বলছিলাম তারা হচ্ছে কি কেকের পরিমাণ কি কম কম করে পাচ্ছিল, যখন আমি একজনকে খেতে বলছি তখন সে অনেকটা পাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কি কমছে, লোক সংখ্যা কমলে কিন্তু খাবারের পরিমাণ বাড়ছে। আর এইখানের ক্ষেত্রে কী হচ্ছিল, তাহলে এখানে 5 জন যখন খাচ্ছে তখন হচ্ছে কম কম পাচ্ছে, এবার একজন যখন খাচ্ছে বেশি পান। এই সেম কন্ডিশনে এখানেও ঘটছে। দেখো যে 4000 জন লোকের 160 দিন চলে যায় কিছু পরিমাণে খাবারে, কিন্তু একজন লোককে যদি খাবারটা খেতে বলি, কিছু পরিমাণ খাবারটা খেতে বলি, সে তো বহুত দিন ধরে খাবে, একা খাবে, তখন অনেক দিন ধরে খেতে পারবে। তাহলে যখন অনেক দিন ধরে খাবে মানে বেশি দিন, তাহলে আমরা বেশি হলে কী করি, গুণ করি। তাহলে 160-এর সাথে কত গুণ করব, 4000-কে গুণ করে দেবো, তাহলে এত দিন হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো ওই কিছু পরিমাণ খাবার, এবার বলছি 3200 জনকে খাওয়াবো, মানে 3200 জনকে খাওয়াবো, তাহলে তারা কম দিনে শেষ করে দেবে। লোক সংখ্যা বেড়ে গেছে মানে কি খাবার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাহলে এটা ভাগ হয়ে যাবে। তাহলে 160 গুণ 4000 ভাগ 3200। ঠিক আছে, তাহলে এখানে ক্যালকুলেশনটা করছি, দেখো 1 6 60 4000 বাই 3200, বোঝা গেল। এবার এটাকে কাটাকুটি করলে আমার আনসারটা চলে আসবে। দেখো এই শূন্যর সঙ্গে এই শূন্য, এই শূন্যর সঙ্গে এই শূন্য, 32 16 10 160, 16 2 32, ঠিক আছে, 2 এনে কেটে দাও, 20 40, 20 10 200, 200 দিন, এটা আনসার। তাহলে ওই অবশিষ্ট খাদ্যে বাকিজন লোক যতজন বেঁচে আছে, মানে 32 জন, 3200 জন লোকের কতদিন চলবে, 200 দিন চলবে। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের আনসার। 11 দাগের যে অঙ্কটি আছে তোমাদেরকে কিন্তু এইভাবেই সলভ করতে হবে। দেখে না অঙ্কটি একবার, ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা। ইম্পর্টেন্ট অঙ্ক, আশা করছি বুঝতে পারছো। এবারে আসবো আমরা পরের অঙ্কতে, তার আগে এটা মুছে দিই। দেখো কি বলছে পরের অঙ্ক, মানে 12 দাগের অঙ্ক হচ্ছে, এক ব্যক্তি 600 টাকায় 6 কিগ্রা দার্জিলিং চা এবং 600 টাকায় 4 কিগ্রা আসাম চা ক্রয় করেন, মানে কেনেন। ওই মিশ্রিত চায়ের 5 কিগ্রার দাম কত হবে? এটা খুব সোজা অঙ্ক, একদম ইজি অঙ্ক। দেখো কীভাবে বলছে, 2 প্রকার চা কিনেছেন। প্রথমে কিনেছেন 600 টাকা দিয়ে 6 কিগ্রা চা, আবার 600 টাকা দিয়ে 4 কিগ্রা আসাম চা কিনেছেন। ঠিক আছে, তাহলে ওই মিশ্রিত চায়ের 5 কিগ্রার দাম কত? তাহলে ভালো করে বোঝো। তাহলে আমরা যেটা বলেছে সেটা আমরা লিখছি। দেখো যেইভাবে বলেছে, আমরা এক্সট্রা কিছু করছি না, যেটা বলেছে সেটাই লিখব। এটা হচ্ছে তোমার 12 দাগের অঙ্ক। লিখব কি, যে 6 কিগ্রা দার্জিলিং চায়ের দাম 600 টাকা। এখানে লিখছি 6 কিগ্রা দার্জিলিং
দার্জিলিং চায়ের দাম দাম সমান হচ্ছে 600 টাকা। তারপরে দেখো 4 কিগ্রা আসাম চা কিনেছেন কত টাকা দিয়ে? 600 টাকা দিয়ে। তাহলে এখানে লিখছি নিচে 4 কিগ্রা আসাম চায়ের দাম কত? 600 টাকা। ঠিক আছে, তাহলে দেখো এই দুটোকে যোগ করে দিচ্ছি, করলে কি হচ্ছে 4 আর 6 10, তাহলে 10 কিগ্রা দার্জিলিং চা আসাম চা মিশে কি হয়ে গেছে? মিশ্র চা। তাহলে লিখবো কি? মিশ্র চায়ের দাম কত হবে? 600 যোগ করলে হচ্ছে তোমার কত? 1200 টাকা। তাহলে 1 কিগ্রা মিশ্র চায়ের দাম কত হবে? 1200 ভাগ, কেন ভাগ হচ্ছে? 10 কিগ্রার যা দাম 1 কিগ্রার তার থেকে কম দাম হবে, তাহলে 10 ভাগ করে দেবো, এত টাকা। আমাকে জিজ্ঞেস করছে 5 কিগ্রার দাম, তাহলে 5 কিগ্রা মিশ্র চায়ের দাম কত হবে? নিশ্চয়ই বেশি হবে, তাহলে কি করব? গুণ করে দেবো। তাহলে 1200 ভাগ 10 গুণ 5, এটা জানতে চেয়েছে তো 5 কিগ্রার দাম কত। দেখো ক্যালকুলেশনটা করা যাক। তাহলে 1200 ভাগ মানে, আচ্ছা গুণ 5 করছি, নিচে হচ্ছে 10টা দিয়ে দিচ্ছি, এই 0 0 কাটলো, 5 12 হচ্ছে 60, আর একটা 0, 600 টাকাই হচ্ছে উত্তর। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? তাহলে 5 কিগ্রা মিশ্র চায়ের দাম কত? 600 টাকাই বেরোলো। দেখে নাও একবার ভালো করে, আশা করছি বুঝতে পারছো। ঠিক আছে, আশা করছি বোঝা যাচ্ছে। সোজা অঙ্ক, একটুও জটিলতা নেই কিন্তু। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।